চলে যাচ্ছি আমাদের প্রথম অতিথির কাছে। আপনার নামটা একটু প্লিজ বলবেন, তারপর আপনার ঘটনায় যাব এবং আপনি একটা সাপের ঘটনা বলবেন, রাইট? মানে একটা ওঝা তাকে নিয়ে একটা ঘটনা বলবেন। খুবই ইন্টারেস্টিং ঘটনা, আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। শুনি চলুন। থ্যাংক ইউ রাসেল ভাইয়া আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমি সোহান, আমি এসেছি ঢাকার বাড্ডা থেকে। বর্তমানে আমি গুলশান কমার্স কলেজে পড়ছি। তো আজকে যেহেতু ভূত এফএমটা প্রথম রমজানের প্রথম এপিসোড, সবাইকে পবিত্র রমজানের মোবারকবাদ জানিয়ে শুরু করছি। জি। তো আমার যেই ঘটনাটি আমি শুনেছি আমার এক দূরসম্পর্কের চাচাতো ভাইয়ের কাছ থেকে। ঘটনাটা হচ্ছে ঢাকার ইসাপুরা এলাকা, এটা হচ্ছে 300 ফিট দিয়ে থেকে অনেকে চিনেন। আর এই ঘটনাটা 40 থেকে 45 বছর আগে। তো আমি ঘটনায় চলে যাই। আমার চাচাতো ভাইয়ের নানা একদিন রাতের বেলা ঘুমিয়েছিলেন। তো তিনি রাতের বেলা স্বপ্নে দেখলেন যে তাকে সাপে কেটেছে। সকালবেলা ঘুম থেকে উঠলেন, তিনি সবাইকে বলছিলেন যে রাতের বেলা আমি স্বপ্নে দেখলাম যে আমাকে সাপে কামড় দিয়েছে। তো এটা সবাইকে তিনি বলে বেড়াচ্ছিলেন। এরপর থেকেই তার শরীরে প্রচন্ড ব্যথা শুরু হয়। উনি বলছিলেন যে আমার শরীরে প্রচন্ড ব্যথা করছে। তো হয়তোবা বলাটাই তার জন্য উচিত হয়নি। তো দিন যেতে থাকে, তার শরীরের ব্যথাটা আর অসহনীয় পর্যায়ে চলে যেতে থাকে। একটা সময় তিনি তার ফ্যামিলি মেম্বার, তার সন্তানরা তাকে কবিরাজ দেখান, বাট তাতেও কোনো কাজ হচ্ছিল না। তো তাকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালের ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষা করলেন যে কি কারণে তার শরীরে এরকম হচ্ছে, ব্যথা হচ্ছে। জি জি। তো ডাক্তার পরীক্ষা করে বললেন যে আমরা তো আপনার শরীরে কোনো রোগের চিহ্ন কিংবা রোগই ধরতে পারছি না, তো আমরা ট্রিটমেন্টটা করব কিভাবে? আপনি বলছেন আপনার শরীরে ব্যথা হচ্ছে, কিন্তু আসলে আমরা তো রোগী আইডেন্টিফাই করতে পারছি না। তো এটার পর তাকে হসপিটাল থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়, বাসায় আসে। তারপর তার এরকম ব্যথা তিনি সহ্য করতে পারছিলেন না। একদিন দুপুরবেলা এমন হয় তিনি ভাত খাবেন। তিনি গরমের কারণে একটা গাছের নিচে বসে ভাত খাচ্ছিলেন। খাওয়া শেষ করে তিনি রুমে গেলেন। রুমে যাওয়ার পর কিছুক্ষণ পর তিনি জ্ঞান হারিয়ে ফেলেন। তো তার সন্তানরা এসে তাকে ডাকাডাকি করে, কিন্তু অনেকক্ষণ ডাকাডাকির পরও তিনি যখন উঠলেন না, তারা এক পর্যায়ে ধরে নিলেন তিনি মারা গেছেন। তারা কোনো কবিরাজ কিংবা ডক্টরকেও ডাকার প্রয়োজন মনে করেনি। তারা অনেক ডাকাডাকির পর তারা ধরে নেন যে তিনি হয়তো মারা গেছেন। তো যথারীতি তার দাফন কাফনের কাজ শেষ হলো। সবকিছুই মানে একদম নিয়ম মাফিক হচ্ছে। হ্যাঁ। আচ্ছা। তাকে কবর দেওয়া হলো তাদের একটা পতিত জমি, নদীর পাড়ের একটা জমি, ওখানে। তো তাকে ওই দিন মাটি দিয়ে সবাই এসে পড়ে। ওই দিন রাত থেকেই তিনি তার পরিবারের লোকদের স্বপ্নে দেখা দিচ্ছিলেন, বলছিলেন যে তোমরা আমাকে কেন কবর দিয়েছো, যে আমি তো মারা যাইনি। তো একে একে সকালবেলা একজন আরেকজনের কাছে শেয়ার করছিলেন, একজন এক একদিন দেখছিলেন। আস্তে আস্তে সবাইকে তিনি দেখা দিতে থাকেন। ঘটনাটা ছড়িয়ে যাচ্ছিল গ্রামের মধ্যে। তো তারা একটা পর্যায়ে ভেবে নিলেন হয়তোবা মানুষ মারা গেছেন, হয়তোবা এরকম দু একদিন স্বপ্নে দেখা দিতেই পারে। আচ্ছা। তো খুব স্বাভাবিকভাবে নিলেন জিনিসটা। তারা বিষয়টা অতটা ওইরকম গুরুত্ব দেন নাই। এভাবে 3টি মাস কেটে গেল। তো এরপর মাঝখানে বর্ষার সিজন এলো, কবরে ওইদিকে জমি সমান হয়ে গেল। তো একদিন গ্রামে আবার কাঁচা তরকারি নিয়ে বিক্রি করতে আসতেন নৌকা দিয়ে মাঝি। তারা একদিন এক মাঝি নৌকা নিয়ে আসেন, গ্রামে তরকারি বিক্রি করবেন। দুপুরবেলা প্রচন্ড গরমের কারণে তিনি নদীর পানিতে গোসল করেন। গোসল করার পর তার জামা কাপড়গুলো তিনি কোথায় শুকাবেন? তিনি এক কাজ করলেন, ওই কবরের উপর দিয়ে দুই পাশে 2টা গাছ ছিল, গাছের সাথে দড়ি টানা দিয়ে ওখানে তিনি তার কাপড়গুলো নেড়ে রাখলেন। তো ভর দুপুরে প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, বিকেল হয়ে গেল, কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে তার কাপড়গুলো একটুও শুকায় নাই। আচ্ছা। কাপড় যেরকম তিনি রেখেছিলেন রাসেল ভাই তেমনই ছিলেন। তো বিষয়টা তার কাছে অদ্ভুত লাগলো। তিনি গ্রামের কয়েকজনকে জিজ্ঞেস করলেন আসলে এই জমিটার মালিককে। তো খুঁজে বের করা হলো তাদেরকে। তারপর উনি গিয়ে বললেন, আচ্ছা ওই যে নদীর পাড়ে যে পতিত জমিটা, ওইটা তো আপনার জমি, ওইখানে কি আপনারা কোনো এমন মানুষকে কবর দিয়েছেন যাকে সাপে কামড় দিয়েছিল? ওনারা বললেন
আপনি কি করে জানলেন? এটা তো আজ থেকে আরো 3 বেশ আগের ঘটনা। 3 মাস প্লাস 3 মাস 13 দিন বা এরকম ঘটনা। এটা আগে, কিন্তু আগে তো ডিরেক্টলি সাপে কাটেনি, স্বপ্নে তিনি দেখেছিলেন তাকে সাপে কেটেছে। তো এটা তিনি বললেন হ্যাঁ হয়তো বা হতে পারে, কিন্তু তাদের মনে একটা কৌতূহল জাগে। উনি কি করেন? উনি বললেন আমি ওঝা, এখানে আমি কাপড় নেড়ে রাখার পর দেখতে পেলাম কাপড় শুকাচ্ছে না। তো কিছু কিছু ক্ষেত্রে এমন হয় যে সাপে কেটে রাখা সাপে কাউকে কামড় দিলে ওই মানুষটা যদি মারা না যায়, তাকে কবর দিলে ওইখানে অনেক অদ্ভুত ঘটনা ঘটতে পারে। তো আমার বিশ্বাস উনি এখনো মারা যান। ওনারা বললেন কি পাগলের মতো, মানে অবিশ্বাস্য, মানে চরম অবিশ্বাস্য ঘটনা। 3 মাসের বেশি সময় মানুষ কিভাবে মানে বেঁচে থাকতে পারে, এটা অদ্ভুত। তো তিনি বললেন আমি কি কবরটা খুঁড়তে পারি? ওনারা বললেন না, তা তো পসিবল না, কারণ এতদিন আগে আমার বাবাকে আমরা কবর দিয়েছি, উনি মারা গেছে, আপনি বলছেন উনি মারা যায়নি, তো এটা কিভাবে বিশ্বাস করব? তারপরও অনেক রিকোয়েস্ট করে গ্রামের মাতবর, তারপর যারা গ্রামের বড় তাদের অনুমতি নিয়ে কবরটা খোঁড়া হলো। কবরটা খোঁড়ার পর ওই ওঝা দেখলেন যে কাফনে কাপড় ওইরকমই আছে, সরানোর পর দেখলেন ওই লোকটার শরীরে এক বিন্দু মাংস পচেনি, শুধু মাংসটা এরকম ভাবে শরীরের সাথে লেগে গিয়েছিল, মানে মনে হচ্ছিল একটা কঙ্কাল বডি যেরকম ওইরকম। আর তিনি দেখলেন তার মাথায় চুল ঝরে পড়ে যায়নি, মাথার চুলগুলো তিনি টান দিলেন, দেখলেন চুলগুলো মানে ছিঁড়ছে না। তো উনি বললেন হ্যাঁ তিনি এখনো জীবিত আছেন, তার চুলগুলো ছিঁড়ছে না। তো ওনারা বললেন এটা কিভাবে সম্ভব? উনি তাকে কবর থেকে উঠালেন, তারপর অনেক ঝাড়ফুঁক করলেন, করার পর অনেক করার পর উনি বললেন উনি এখনো বেঁচে আছেন। তারপর উনি ওনার চোখটা খুললেন, মানে যিনি মারা গিয়েছিলেন আজ থেকে 3 মাস 13 দিন আগে, চোখটা খুললেন, কিন্তু উনি কোনো কথা বলতে পারছিলেন না। তাকে বাসায় নিয়ে যাওয়া হলো। তার শরীরটা এরকম হয়ে গিয়েছিল, মনে হচ্ছে জলজন্ত একটা কঙ্কাল বডি তারা বাসায় রেখেছে। তো এরকম কয়েকটা দিন যায়, তিনি কারোর সাথে কোনো কথা বলতে পারেন না, চলাফেরা করতে পারেন না, শুধুমাত্র শুয়েই থাকতেন আর পুরো কঙ্কালের মতো। তাকে তরল জাতীয় কিছু খাওয়ানো হতো বা এরকম। তো এরকম 17 দিন যখন যায়, 17 দিন পর লোকটা সত্যি মারা যায়। এরপর ওই ওঝাটাকে আবার ডাকা হয় যে এতদিন মাটির নিচে কিভাবে থাকতে পারে, আর 17 দিন পর উনি মারা গেলেন। ওঝা বললেন যে এতদিন আপনারা 3 মাস আগে একজন জীবিত মানুষকে কবর দিয়েছে, আপনাদের উচিত ছিল আপনারা ডাক্তার বা কারো পরামর্শ নিয়ে যে উনি কি মারা গেছে কিনা সেটা আইডেন্টিফাই করা, কিন্তু তা আপনারা করেননি। আর উনি আপনাদেরকে স্বপ্নে বারবার দেখা দিচ্ছিল যে আমি তো মারা যাইনি, তোমরা আমাকে কবর দিয়েছো কেন? এটাও তো খুব অদ্ভুত ব্যাপার। এটা তো মানে যে বারবার করে দেখাচ্ছিল, এটাও তো খুব অদ্ভুত ব্যাপার। জি, সচরাচর হয় না এরকম। একজনকে দেখানোর পর প্রায় প্রতিদিনই অনেকেই দেখতো এরকম। তো তারপর এরকম। তো উনি বললেন আপনাদের অনেক দেরি হয়ে গেছে, আপনারা যদি তখন কাজটা করতেন হয়তো তাকে বাঁচানো যেত। এরপর তিনি এই কয়েকদিন ছিলেন এরকম। তারপর তার মানে এতদিন মাটির নিচে থাকার পর ফলে তার এখন মানে তিনি আর বাঁচেননি। 17 দিন বাঁচার পর তিনি মরে যান। এরপর ওই ওঝাটাও চলে যান ওখান থেকে। তো রাসেল ভাইয়া, এই ছিল আমার ঘটনা। আর ঘটনাটা হচ্ছে ঢাকার ইসাপুর এলাকা। এটা হচ্ছে 300 ফিট দিয়ে ভিতর দিকে। অনেকেই চিনেন, 40 থেকে 45 বছর আগে এটা আমার চাচাতো ভাইয়ের নানার সাথে ঘটে ঘটনাটি। আপনারা ওখানকার মানুষ হয়তো বা জানবেন ঘটনাটি। থ্যাংক ইউ রাসেল। থ্যাংক ইউ। তো এই ছিল আপনার ঘটনা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য, এবং আশা করছি যারা শুনলেন এই ঘটনাটি তাদের অনেক বেশি ভালো লেগেছে। এন্ড কেমন লেগেছে সেটা জানিয়ে অবশ্যই আমাদের SMS করতে ভুলবেন না। এবং SMS আপনাদের আরো একটা ঘটনা এখন শোনাতে চাই, যে ঘটনাটি আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনা। এটা একটা ইমেইল, এবং সেই ইমেইলটা আমি একটু পড়তে চাই। আর সেই ইমেইলটা যেভাবে পাঠিয়েছেন সেভাবে পড়ছি। লিখছেন, হাই রাসেল ভাই, আসসালামু আলাইকুম। আমি চাই আমার স্টোরিটা আপনি পড়ে শোনান। আমি সিয়াম, ফরিদপুরে থাকি। আমি একজন
ডিস্ট্রিক্ট লেভেলের প্লেয়ার। আমি সরাসরি আমার স্টোরিতে যাচ্ছি। আচ্ছা, এই স্টোরিটার আগে আমি আরো কিছু স্টোরি দেখছি এখানে আমাকে পাঠিয়েছেন অনেকেই, সেরকম কিছু স্টোরি আমি পড়তে চাই। তো আমাদের এখানে প্রচুর স্টোরি এই সপ্তাহে এসছে এবং তাদের মধ্যে অনেকগুলোই আমি দেখেছি যে মানে বেশ পড়ার মতো এবং অনেক ভালো। তো আশা করছি আপনাদের প্রচুর আনন্দ দিতে পারবো। তো আমি প্রথম স্টোরিতে যাচ্ছি। যে স্টোরিটা শুরু করেছিলাম সেটাতে আসবো, তার আগে আরো একটা স্টোরিতে দিয়ে শুরু করি। আসসালামু আলাইকুম রাসেল ভাই, ইটস ফাহাদ ওয়ান্স অ্যাগেন ফ্রম অকল্যান্ড। এবং তিনি তারপর লিখেছেন যে আল্লাহর রহমতে নিশ্চয়ই আপনি ভালোই আছেন। অ্যাকচুয়ালি ফ্রম বিং আ লয়াল লিসেনার অফ ভূত FM, আমি সবসময় ট্রাই করি টু কালেক্ট স্টোরিজ। টুডে আই এম সেন্ডিং আ স্টোরি অ্যাবাউট আ সেমেট্রি। এটার নাম হচ্ছে মনে হয় ওয়াইকোমেটি এরকম টাইপের, ওয়াইকোমেটি বা ওয়াইকোমেট এরকম টাইপের কোনো একটা কিছু হবে। আমি ঠিক এক্সাক্ট প্রোনাউন্সিয়েশনটা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। which is so known as the most haunted cemetery in the entire New Zealand, about 108 hectares of land. First এই লোকেশন বলে নিচ্ছি, which is in এটা হচ্ছে একই জায়গায় এবং এক্সাক্ট লোকেশন আপনারা এটা ইউটিউবে দেখে নিতে পারেন। আমি দেখেছি এরপরে ইউটিউবে এটার উপরে অনেক ধরনের অনেক কিছু আছে, আপনারা দেখে নিতে পারেন। এই সিমেট্রিটা বেশ হন্টেড একটা সিমেট্রি সবাই বলে। নাও মেইন ঘটনায় আসা যাক। আসলে কিছু ছোট ছোট ইনসিডেন্ট কালেক্ট করে মাইন্ড করে লিখলাম, যদিও গুছিয়ে বলতে আর লিখতে পারি না, তারপরেও ট্রাই করি। সো প্লিজ ফরগিভ মাই মেসেজ। অ্যান্ড আমি স্টোরি কালেক্ট করেছি, এটা হচ্ছে একজনের কাছ থেকে। তিনি হচ্ছেন রক ময়া, one of the keeper management of the cemetery. আসলে ফুল নিউজিল্যান্ডের মধ্যে সবচেয়ে লার্জেস্ট cemetery and another haunted thing হচ্ছে যে এর পিছনের গ্লেন এডেন রেলওয়ে স্টেশন। এখানে ডিফারেন্ট সেকশন আছে, such as older section, young section, suicide section, murder section and so on. এখানে এই পর্যন্ত অনেকেই অনেক কিছু দেখেছে, not just এটা মানে at night, even when it is daylight. মানে এবং যেমন একবার দুপুর বেলার দিকে এক কাপল তাদের প্যারেন্টসের গ্রেভইয়ার্ডের কাছে আসছিল, অ্যান্ড ওইটা ছিল ওল্ডার সেকশন। আমি যেভাবে লিখেছেন সেভাবে কিন্তু পড়ছি, সো অনেক ধরনের মানে ল্যাঙ্গুয়েজের অনেক যেভাবে আছে সেভাবে পড়ে যাচ্ছি, এটা অথেন্টিক রাখার জন্য। অ্যান্ড তখন তারা একটা ব্ল্যাক রোবস পরা এক মহিলাকে দেখে ফার্স্টে তারা, এবং ভেবেছিল যে শুড বি সামওয়ান, বাট পরে তারা নোটিস করলো যে মহিলাটি ট্রান্সপারেন্ট, মানে জাস্ট লাইক নাথিং inside of her. And এখানে একটা অফেন একটা মানে ব্যাপার, এবং সেটা হচ্ছে যে এবং অনেকের কাছেই এই ব্ল্যাক রোবস পরা, এই রোবসটা যারা জানেন তারা তো জানেনই, আমি একটু সুবিধার জন্য সবাই যেহেতু শুনতেন সবার জন্যই বলছি যে অনেকেই আপনারা দেখেছেন মনে হয় রোবসটা অনেকটা মানে বড়, মানে লং, কিভাবে বোঝাবো আসলে, এটা হচ্ছে আপনার মানে একদম গলা থেকে হাঁটুর নিচ পর্যন্ত একটা পোশাক, অনেকটা আলখেল্লার মতন আর কি। এটা আপনারা সার্চিতে দেখতে পারেন, তাহলে বুঝতে সুবিধা হবে। তো এই রোবস পরা মহিলার কথা শুনে এবং দেন মানে অন্য একটা সময় রাতে একজন কেয়ারটেকার জাস্ট নাইট রাতের বেলায় রাউন্ডে বের হয়, অ্যান্ড হি ওয়াজ জাস্ট ক্রসিং ইয়াং সেকশন, অ্যান্ড সে এক্স্যাক্টলি দেখতে পায় সেটা হচ্ছে যে একটা ছেলে অ্যাবাউট 15 or 16 years old, সে একটা গাছের সাথে ফাঁসিতে ঝুলে আছে এবং তার চোখ খোলা ছিল, এবং সে এটা দেখার পরে অনেক প্যানিকড হয়ে যায়, খুবই স্বাভাবিক, অ্যান্ড ওইখান থেকে রাশ আউট করে জাস্ট ওয়াচ হাউসের সামনে এসে সেন্সলেস হয়ে যায়। প্যারানর্মাল নিউজিল্যান্ডের আশা এবং প্যারানর্মাল নিউজিল্যান্ডের আশা এটা কি প্রতিবেদন থেকে, প্যারানর্মাল নিউজিল্যান্ডে আসা প্রতিবেদন থেকে জানা যায় যে এই পর্যন্ত ওইখানে 8 জন কেয়ারটেকার এই পর্যন্ত ভয়ের কারণে তারা হচ্ছে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে তাদের, এবং আরো জানা যায়
যে মানে এবং মানে আসা যাক যে যার কাছ থেকে কালেক্ট করেছি তার ফেস করা কিছু ইনসিডেন্ট, এবার সেটাতে আসা যাক। আই ওয়াজ নট মাচ অ্যাবাউট আচ্ছা 2006 এর ঘটনা এটা। নিউজিল্যান্ডে অনেক কোয়াইট এবং অনেক কম লোকের বাস ছিল তখন, তার মতো করে বলছি। এবং আমি একদিন জাস্ট রাতের বেলা একটা জায়গায় একটা হাউসে সাডেনলি অনেক মানে হার্শ অনেক সাউন্ড, অনেক জোরে একটা সাউন্ড শুনলাম এবং সেটা দরজায় ছিল। ইনস্ট্যান্টলি দরজা ওপেন করলাম এবং আমি দেখলাম যে না, কেউ নেই বাইরে। দেন আমি ভাবলাম যে কিছু একটা ঝামেলা হবে, হয়তো এটা আমার মেবি এটা হ্যালুসিনেশন। বাট আফটার সাম মিনিটস আমি আরেকটা শব্দ শুনলাম খুব জোরে। দেন আমি বের হই, একটা শ্যাডো মুভ করতে দেখলাম, এটা ফলো করলাম এবং ফলো করে স্টার্ট করলাম। আমি খুবই সাহসী ছিলাম, এগেইন তখন ইয়াং ছিলাম অনেক বেশি, ভয়ের ব্যাপার আমাকে টাচ করতে পারিনি তখনও, যেহেতু আমরা জানি যে সেমেট্রি, গ্রেভিয়ার্ড এসবে যারা জব করে তারা খুবই সাহসী হয়। দেন শ্যাডোটা ফলো করতে করতে একটা গ্রেভিয়ার্ডের সামনে এসে দাঁড়ায়, অ্যান্ড গ্রেভিয়ার্ডটার মুখ খোলা, অ্যান্ড ভেতরে কিছু হাড় গোড় এরকম পড়ে আছে। এটা হচ্ছে খুবই ফ্রিকি ছিল, অ্যান্ড কারণ আমি এমন কিছু আমার লাইফেও আমি ফেস করিনি কখনো। তারপর আরেক দিনের ঘটনা বলি। সেদিন আমার রাউন্ড ছিল আমার, এবং যখন আমি মার্ডার সেকশনের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন ডেথ স্যুট পরা দুইজন লোককে আমি দেখতে পাই। তারা এদেরকে বলা হচ্ছে ওয়েসলিয়ানস, এবং তারা একটা কবরের পাশে কিছু একটা খাচ্ছিল, এন্ড ওইটা সে মানে অল্প মানে উপলব্ধি করতে পারে, এবং বাট ততদিনে সে ব্যাপারগুলোর সাথে অনেকটা ইউজ টু হয়ে যায়, এবং তাই সে ক্যাথলিক্স এবং অনেক রিলিজিয়াস ছিল, এবং সে নিজেকে বন্ধ করে নিয়েছিল। এবং আমরা সবাই জানি যে প্রত্যেক রিলিজনে এরকম কিছু রিচুয়ালস আছে। এবার আসা যাক মোস্ট হন্টেড পার্ট অ্যাবাউট দ্য রেলওয়ে স্টেশন। অ্যাকচুয়ালি স্টেশনের এক্স্যাক্ট সিমেট্রির পেছনে এই স্টেশনটা মূলত ইউজ করা হতো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ার, এবং যখন যখন নিউজিল্যান্ডের মার্টার্স যারা ছিলেন এবং ফ্রেঞ্চদের সাথে হওয়া যে সিভিল ওয়ার ছিল, এটার মধ্যে অনেকে শহীদ হয়েছিলেন এবং তাদেরকে ক্যারি করে নিয়ে আসা হতো এই সিমেট্রিতে এবং কবর দেওয়ার জন্য। এবং সেখানে 70 থেকে 90 এর দিকে যখন কমিউনিকেশন এতটা ডেভেলপ করেনি, তখন মানে আনআইডেন্টিফাইড বডিসগুলো, যেগুলো হচ্ছে অকল্যান্ড হসপিটাল এবং আরো অনেক জায়গা থেকে ক্যারি করে নিয়ে আসা হতো এই সিমেট্রিতে। এখন আসা যাক যে ঘটনায়, যে ময়া যে হচ্ছে যার কাছে এই ঘটনাটা শোনা, সে একজন ট্রেন ড্রাইভার অন দ্যাট রুট। একদিন সে এমন কিছু বেওয়ারিশ লাশ ক্যারি করে আনছিল, অ্যান্ড সে এবং তার অ্যাসিস্ট্যান্ট অনেক সাউন্ড শুনতে পাচ্ছিল ভেতর থেকে, উইচ ওয়াজ কিছু চাবানো বা এরকম হলে যেরকম প্রেশার দিয়ে মানে বোনস ভাঙা, এরকম হলে যেরকম শব্দ হবে, এই টাইপের কিছু শব্দ তাদের ভাষ্য মতে। এবং খুব বেশি আগের কথা নয়, একবার একটা ট্রেন ওই স্টেশনে এসেছিল এমটি, উইদাউট হ্যাভিং এনিথিং ইনসাইড, বাট ওই স্টেশনে আসার পর ট্রেনের ভেতরে সব লাইটস অফ হয়ে যায়, অ্যান্ড এমনটা মনে হয় যে অনেক লোক ভেতরে, অর্থাৎ অনেক প্যাসেঞ্জার হয়তো ভেতরে রয়েছে। ওই স্টেশনে প্রায় ট্রেন অ্যাক্সিডেন্ট করে, অ্যান্ড এনিওয়ান হ্যাজ ডাউট যে মানে সেখানে হয়তো ইনভেস্টিগেট করলে হয়তো দেখা যাবে এবং এই স্টোরিটা মানে কেন ওখানে এরকম ঘটে। আর আমি স্টোরিটা কালেক্ট করেছি আমার সাথে হয়ে যাওয়া কিছু বলিনি, অ্যান্ড যাদের কাছ থেকে শুনেছি তাদের দেখে এবং শোনার পর মনে হয়নি যে দে লাইং। বাকি বিশ্বাস অবিশ্বাস নিজেদের। ভালো থাকবেন। স্টুডিওতে যে স্টোরি শেয়ার করা সম্ভব নয়, তাই ভালো লাগলে পড়ে শোনাবেন। ফাহাদ বিন সুলতান, তিনি লিখেছেন অকল্যান্ড থেকে। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি, অ্যান্ড আশা করছি যে আপনাদের সবার ভালো লেগেছে। এবং তিনি লিখেছেন যেভাবে আমি সেভাবেই পড়লাম। আসলে বেসিক্যালি যে ঘটনাটা উনি লিখেছেন সেটা যদি আমি বলতে চাই, তাহলে ব্যাপারটা এরকম যে এই হন্টেড সিমেট্রিতে আমার সবচেয়ে বেশি অবাক লেগেছে যে রূপ পরা কোনো মহিলাকে দেখা যায় বা ডেথ স্যুট পরা কোনো মহিলাকে দেখা যায়। এই জিনিসগুলো
খুবই অদ্ভুত। কিন্তু আপনি চিন্তা করে দেখুন যে আপনি ঘুম থেকে উঠলেন, আপনার ঘরের মধ্যে যদি আপনি এরকম দেখেন যে রৌপ পরা কোনো মহিলা দাঁড়িয়ে আছে, বা এরকম একটা কালো স্যুট পরা কেউ একজন আপনার রুমের মধ্যে হেঁটে বেড়াচ্ছে, কেমন লাগবে? খুবই অদ্ভুত লাগার কথা। আসলে যে কোনো অপরিচিত মানুষকেই তো আপনি যিনি আপনার বাড়িতে থাকেন না, সেরকম অপরিচিত কাউকে দেখলেই তো প্রচন্ড ভয় পাওয়ার কথা। সেক্ষেত্রে যদি এইরকম কিছু হয়, আমি খুবই অবাক হয়ে যাই যে কিছু মানুষকে তো অবশ্যই কবর পাহাড় দিতে মানে থাকতেই হয়। আমি কিছুদিন আগে বেশ গত ঈদের সময় বোধহয় হঠাৎ করে আমার ঘটনাটা এটা পড়তে গিয়ে মনে পড়লো। তো আমি একটা কবরস্থানে, আমি নাম বলবো না কোন কবরস্থান, এবং সেই কবরস্থানে আমি একটা জায়গায় একটা কবর, আমার রিলেটিভের কবর, এবং কার সেটা আমি বলছি না, কিছুই বলছি না, শুধু জাস্ট বলে যাচ্ছি। তো সেইটার ব্যাপারে আমি কথা বলতে আমি গিয়েছিলাম। তো ওই গোরস্থানের ভেতরেই একটা জায়গায় গোরস্থানের মানুষজন বা ম্যানেজমেন্ট যারা, কি বলবো আমি জানি না, ওইখানেই থাকেন ওনারা, গোরস্থানের লোকজন আর কি। সম্ভবত এনারা কর্পোরেশনের লোক বা কিছু হবে, আমি ঠিক শিওর না। তো ওনাদের সাথে আমি খুঁজতে যাচ্ছিলাম, এমন সময় হঠাৎ করে আমি দেখলাম যে আমি প্রথমে বাইরে থেকে জিজ্ঞেস করলাম যে ওনারা কোথায়। তো বলে যে এই গোরস্থানের ভেতরেই অমুক রাস্তা দিয়ে এদিক দিয়ে যাবেন, এবং চারদিকে তো কবর, যে তারপরে অমুক ঘরের সামনে যাবেন, এবং সেই ঘরের মধ্যেই অফিস, এবং সেখানে ওনারা আছেন, ওখানে আপনি পেয়ে যাবেন। ওনারা একটু আগে অফিসে ছিলেন। তো আমি ওনাদের কথা শুনে হাঁটতে শুরু করলাম, এবং হাঁটতে হাঁটতে আমি যখন ওই রুমটার সামনে এসে দাঁড়ালাম, তখন দেখলাম যে নোবডি ওয়াজ দেয়ার। রুমটা পুরোপুরি ফাঁকা এবং তালা লাগানো। আমি যখন ফিরে আসবো তখন আমার কাছে খুব ভয় লেগেছিল, কারণ ওরা কনফার্ম করলো যে এখানে লোকজন আছে, এবং এইদিকে গেট বন্ধ, হয়তো এদিক দিয়ে কেউ বেরিয়েও যেতে পারে, আমি আই ডোন্ট নো, বাট কেউ হয়তো ছিল, ওরা হয়তো আন্দাজে বলেছেন। কিন্তু ফেরার সময় অনেক কিছু আমার মাথার মধ্যে ঘুরপাক খেতে লাগলো, এবং সেই সময় সন্ধ্যা হয়ে আসছিল, মাগরিবের সময়, এবং আমার ফেরার সময়টা আমি খুবই 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 প্রচন্ড রকমের অস্বস্তি নিয়ে ফিরেছি। তো এই সময় আমি যদি কবরস্থানে বা গোরস্থানে আমি যদি এরকম কোনো কিছুটা আবিষ্কার করে ফেলতাম, বা কাউকে যদি দেখে ফেলতাম, খুবই আনএক্সপেক্টেড কাউকে, তাহলে ব্যাপারটা কিন্তু খুবই ভয়ঙ্কর ছিল, তাই না? কারণ আর আমি ভাবি যে যারা রাতের বেলাতেও পাহাড়ে থাকেন বা ওখানে থাকেন, তাদের কি অবস্থা হয় একবার ভেবে দেখুন। আপনার রুমের কথা চিন্তা করুন, তাহলে সবকিছু আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। এনিওয়েজ, আমরা চলে যাব পরবর্তী ঘটনা। তবে তাদের সাথে আমাদের এখানে জয়েন করেছেন আমাদের আরো একজন গেস্ট, যার নাম আমরা শুনবো তার কাছ থেকেই। আপনার নামটা প্লিজ একটু বলবেন, তারপর আপনার ঘটনায় যাবো আমরা। হ্যালো লিসেনার্স, আমি আরিফুল ইসলাম, আমি এসেছি বগুড়া থেকে। কেমন লাগছে আপনার আজকে এখানে এসে? জি, অনেক ভালো ভাইয়া, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আচ্ছা, তো আপনি কি চান এখন? একটা ঘটনা শোনাতে চান, ছোটখাটো? জি হ্যাঁ, আচ্ছা, শুনতে চাই। আমরা চলে শুনি আপনার ঘটনা, চলুন। যার ঘটনা বলবো উনি আমার কাজিন, নাম মুমিন হোসেন। ঘটনা শুরু 2006 সালের প্রথম অথবা মাঝামাঝি দিকে, সঠিক সময়টা অত খেয়াল নেই। ঘটনা শুরু হয়, ঘটনার প্রথম ইনসিডেন্ট শুরু হয় কোন একটা রাত্রে, মাঝরাত্রে, যখন আমার কাজিনের ঘুম ভেঙে যায়। সে দেখতে পায় তার ঘরের চৌকাঠের উপরে একটা লাঠিমের মতো আলো ঘুরছে। সে এটার দিকে প্রচন্ড আতঙ্কিত হয়, এবং কি করবে সে ভেবে পায় না। এবং সে প্রচন্ড সাহসী, বলা দরকার সে সাহসী একটা ছেলে। সে অন্য দিক হয়ে আবার শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়, এবং পরের দিন তার ফ্যামিলিকে ঘটনাটা জানায় যে রাত্রে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে। তার একদিন বা দুদিন পরে সে আবার একই জিনিস রাত্রে উপলব্ধি করতে পারে যে তার দরজা চৌকাঠের উপর একই জিনিস ঘুরছে, এবং সে প্রায় একদিন দুই দিন বিরতিতে এবং প্রায় দেখতে পেত এইসব ঘটনা। তো তার কিছুদিন পরে একদিন সে এই একই ঘটনা দেখতে পায়। এরপর সে দেখতে পারে যে সেই আগুনের গোলাটা তার পড়ার টেবিলের উপর এসে পড়েছে, দরজার চৌকাঠ থেকে তার টেবিলের উপর এসে পড়েছে। সে এতে আরো আতঙ্কিত হয়, এবং কি করবে ভেবে না পেয়ে তার কাঁথাটা তার মাথার উপর দিয়ে একবারে মুড়ে সে শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। নিত্য নতুন তার সাথে এরকম ঘটনা ঘটতেই থাকে। পরিবারের সদস্যগুলোকে সে জানায় যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটতে থাকে। তারা অনেকে কবিরাজি ট্রিটমেন্ট করায়, যেহেতু এগুলোর কোনো ডাক্তারি ট্রিটমেন্ট নেই,
তো কবিরাজ ট্রিটমেন্ট করায়, কিন্তু ফলশ্রুতিতে কোনো কাজ হয় না। আচ্ছা, যদিও দেখা যায় যে একদিন 2 দিনের জন্য, ট্রিটমেন্টের পর 1-2 দিনের জন্য এগুলো থেমে থাকতো, বাট পরবর্তী সময়ে এগুলো আবার চালু হয়ে যেত। এক পর্যায়ে সে এরকম ট্রিটমেন্টের পরেও দেখতে পায় যে দরজা থেকে তার টেবিলের উপর এসেছে এবং পড়ার টেবিলের উপর থেকে তার বিছানার উপরে এসেছে, এবং সে প্রচন্ড ভয়ে কি করবে কিছুই বুঝতে পারে না, এবং এক সময় সে কাঁথা মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়ে। সে প্রতিদিন তাদের একটা স্টেশনারি দোকান ছিল, সে দোকানে থেকে থাকতো, রাত্রে একা একাই বাসায় ফিরতো, 10টা-11টার দিকে সে বাসায় ফিরতো। তো একদিন দেখতে পায় যে তাদের দোকান থেকে তাদের বাসা পর্যন্ত আসতে একটা বাঁধঝাড় পড়ে মাঝখানে একটা, সেখানে ইলেকট্রিসিটি ছিল না সে সময়। তো একদিন আসার সময় সে বাঁধঝাড়ের ভিতর দেখতে পায় একটা সোনার হার জল করে জ্বলছে, এবং সে যতই এগিয়ে যায় তার দিকে সেটা পিছিয়ে যাচ্ছে। একটা সময় সে উপলব্ধি করতে পারে এটা কোনো নর্মাল ঘটনা না, এবং সে পিছিয়ে আসে এবং বাসায় এসে বলে যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটেছে আজকে। আচ্ছা, তো পরিবারের সদস্যরা কি করবে ভেবে পায় না, যেহেতু কোনো ট্রিটমেন্টের পরেও এসব ঘটনা থেমে যাচ্ছে না। একটা সময় সেদিন বা তারপর দিন সে তার রুমে শুয়ে থাকে, এসব ঘটনা ভাবতে ভাবতে শুয়ে থাকে। একটা সময় সে তার ঘরের ভিতরে প্রচন্ড একটা আলো দেখতে পায়, এবং আলো দেখার পর সে আতঙ্কিত হয়ে পড়ে যে এত আলো কোথা থেকে আসলো, কিভাবে আসলো, এবং আলোটা এতই উজ্জ্বল যে চোখ ধাঁধিয়ে যায়। জি। একটা সময় সে আতঙ্কিত হয়ে সে পুনরায় কাঁথা মুড়ি দিয়ে শুয়ে পড়ে, এবং একটা সময় সে উপলব্ধি করতে পারে যে তার বিছানার উপর কেউ একজন উঠেছে এবং তার পাশে শুয়ে পড়েছে। সে খুবই ভয় পায়, এবং তার এই ঘটনার পরে ভয় পাওয়ার পরে একজন মানুষের স্বাভাবিকভাবেই তার ঘুম পাওয়ার কথা না, এবং তারও ঘুম পাচ্ছে না আতঙ্কিত অবস্থায়। একটা সময় যে তার পাশে শুয়ে থাকে সে ভয়েতে কাঁথাটা ছড়িয়ে যে দেখবে যে কে শুয়েছে সে সাহসও পায় না। একটা সময় তার পাশে যেই শুয়ে থাকুক তার উপর একটা হাত উঠিয়ে দেয়, এবং হাতটা প্রচন্ড ভারী ছিল সে সময়। আচ্ছা, সে আতঙ্কিত হয়ে এক সময় সেন্সলেস হয়ে যায়, ওকে। এবং পরদিন নিজেকে আবিষ্কার করে নিজের বিছানাতেই যে সে সুস্থ অবস্থায় আছে। ঠিক আছে, শেষ আপনার ঘটনা। আচ্ছা, আমার সাথে এরকম একটা ঘটনা রাত্রে ঘটেছে। তথাকথিত ফ্যামিলিও তার সাথে কবিরাজে একটা ট্রিটমেন্ট দেয়। সে আমার হেল্প নিয়ে একজন কবিরাজের সাথে যায় আমাদের এলাকায়। জি। সেখান থেকে তাকে তাবিজ দেওয়া হয় একটা। জি। পরবর্তীতে তাবিজটার কোনো কাজে আসে না। 1-2 দিন পর একই অবস্থায় সে আবার উপলব্ধি করতে পারে। একটা সময় মে মাসের প্রথম দিকে, 2007 সালের মে মাসের প্রথম দিকে তাদের বাড়িতে, যেহেতু তারা গ্রামের বাড়িতে থাকে, স্বাভাবিকভাবেই তারা কৃষিকাজ করে, এবং ফ্যামিলির তাদের ভুট্টা চাষ করে এবং ভুট্টা বাড়িতে উঠায়। একটা সময় ভুট্টা বাড়িতে মাড়াই করার সময় পরিবারের সদস্যরা বাড়ির ভেতরে এক সাইডে কোনায় দেখতে পায় যে একটা আলো। তখন সময় রাত 8টা থেকে 8:30 এই সময় দেখতে পায় যে বাড়ির একটা উঠানের কোনায় একটা আলো জ্বলছে। পরবর্তীতে সবাইকে ডেকে আনা হয় আলোটা দেখার জন্য, এবং একটা সময় আলোটা নিভে যায়। তখন দেখতে পাই একটা সামান্য কাদার মতো একটা কিছু সেখানে জল করে জ্বলছিল তখন। তো একদিন সন্ধ্যাবেলায় সে বাড়িতে ছিল, এবং তখন তার দাদি বেঁচে ছিল, এখন তিনি মরহুম। সে বলে যে আমার টয়লেটে একটু প্রেশার এসে আমি একটু যাবো বাইরে। আপনার এটা কি আরেকটা গল্প? না, একই। আচ্ছা, একটি ঘটনা। হ্যাঁ। তার দাদি তাকে বলে যে না, তুই একা যেতে পারবি না এই সময়, আমি তোকে নিয়ে যাবো একটু সাথে করে। এবং যেই তাদের সংখ্যা ছিল তাই সত্যি হলো, এবং তাদের টয়লেটটা বাড়ি থেকে একটু ফাঁকে ছিল, একটা পুকুর পাড়ের উপর ছিল, তাদের পুকুর পাড়ের উপর। বলেন। এবং তার দাদি এবং আমার কাজিন দেখতে পায় যে পুকুর পাড়ের উপরে একটা কালো ছায়ামূর্তি, ভয়ঙ্কর রূপে একটা কালো ছায়ামূর্তি পা মেলে দিয়ে পাড়ের উপর বসে আছে, পাটা নিচ দিকে দিয়ে। এবং তাদেরকে দেখে 4 বা 5 সেকেন্ড পরে সেটা আর কি গোড়াগড়ি দিয়ে পুকুরের ভেতর নেমে যায়। এখন উনি কেমন আছেন?
এখন উনি মোটামুটি ভালো অবস্থায় আছে, তবে তাকে যে তাবিজ দেওয়া হয়েছে সেগুলো নিয়ে মেনে চলছেন তিনি। সেগুলো মেনে চলছেন। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা পরবর্তী ঘটনায় যাই এবং এই ঘটনাটি আরো একটি আমাদের একজন লিসেনার শেয়ার করেছেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো তিনি যেভাবে লিখেছেন আমি সেভাবে পড়ছি। হ্যালো রাসেল ভাই, ইটস ফাইম অ্যাগেইন ফ্রম কুইন্স, নিউ ইয়র্ক। অ্যান্ড আজকে আমি আবারও একটা ঘটনা লিখে পাঠালাম এবং আমি আই হোপ যে ইউ লাইক ইট অ্যান্ড ইউল শেয়ার ইট, বিকজ আমার পক্ষে তো স্টুডিওতে আসা পসিবল না। আমি যে বিল্ডিংটায় থাকি এটা কুইন্সের জ্যাকসন হাইটস এরিয়াতে, এবং বলতে গেলে জ্যাকসন হাইটস হলো নিউ ইয়র্কের একটা বাঙালি পাড়া। ওভার 10,000 বাঙালি এখানে থাকে এবং সাথে ইন্ডিয়ানস অ্যান্ড পাকিস্তানিরাও আছেন। অ্যান্ড বাংলাদেশের মতোই এইখানে অনেকগুলো প্রবাসীরা ছোটখাটো দোকান খুলে রেখেছে, যেখানে যারা হচ্ছে এবং ঝাড়ফুঁক, তারপরে হচ্ছে এক্সারসাইজম, এই টাইপের জিনিসপত্র হয়। এরকম বেশ কিছু জায়গা আছে। অলওয়েজ বাসায় আসার পর এরকম দোকানগুলো আমি খোলা দেখি, ডিফারেন্ট পণ্ডিত, কোথাও মৌলানা, সেই সব শেখদের নাম লেখা। তারা নাকি সব প্রবলেম সলভ করতে পারে, বাট আমি নিজে কোনোদিন যাই নাই, অ্যান্ড ইন ফিউচার যাবো না। আমার বিশ্বাস যে যদি একটা হেলদি মানুষ যার কোনো রকমের প্যারানরমাল প্রবলেম নাই, তারা যদি এরকম লোকদের কাছে যায়, তাহলে সে সব লোকজন ভণ্ডদের কাছে যাওয়ার পরে তাদের রিয়েলি প্রবলেম শুরু হয়ে যাবে। আর আমার আজকেই এই ঘটনাটি ঠিক এরকম একটা লোককে নিয়ে। তার নাম রনি ভাই। অ্যান্ড রনি ভাই ঠিক যেইভাবে আমাকে বলেছেন আমি সেইভাবেই বলছি। আমি আমেরিকাতে যখন আসি অনেক স্বপ্ন নিয়ে এসেছিলাম। ছোটবেলা থেকেই শুনে এসেছি যে এটা একটি স্বপ্নের জায়গা, স্বপ্নের দেশ, যেখানে আসলে নাকি সাকসেসফুল মানুষ হয় এবং সাকসেস ছাড়া আর কিছুই নেই এখানে। বাট আনফর্চুনেটলি আমার সাথে এটা হয়নি। আসার 6 মাস বেকার থাকার পর আমি ছোট একটা মিটের মার্কেটে চাকরি পাই, যেখানে আমার কাজ ছিল কসাইরা যখন মাংস কাটার সময় যেসব ময়লা মাটিতে ফেলে ওই ময়লাগুলো উঠিয়ে ফেলে দেওয়া। প্রত্যেক দিন রাত্রে পচা মাংসর ময়লা উঠাতাম আর ভাবতাম যে বাংলাদেশ কেন ছাড়লাম? এই লাইফের জন্য কি বাবা মা ঘর বাড়ি ছেড়ে এসেছি আমি? বাট এখানে এখন আর ফিরে যাবার কোনো পথ নেই। কারণ আমার আব্বু অনেক জায়গা সম্পত্তি বেচে আমাকে পাঠিয়েছেন। 3 মাস কাজ করার পরে আমাকে ক্লিনার থেকে মিট কাটার নামে, কসাইয়ের হেল্পারের পোস্টে আমাকে প্রমোট করা হয়। আমার কাজ ছিল বড় বড় টুকরোগুলো আমার বস মেইন কাটার যে তাকে দেয়া। এটাও 3 মাস করার পরে আমি নিজে একজন মেইন কাটার হয়ে গেলাম, আর আমাকেও একটা হেল্পার দেয়া হলো। ওর নাম ছিল মেলভিন। দেখতে অনেক নর্মাল একটা 23 বছর ছেলেদের মতো, এবং সকালে সে ক্লাস করে দুপুরে মিট মার্কেটে আসতো। একদিন কথায় কথায় মেলভিন আমাকে জিজ্ঞেস করে বসলো যে রনি, আর ইউ দেয়ার ম্যাজিশিয়ানস? আচ্ছা রনি, ম্যাজিশিয়ান, বাংলাদেশে কি ম্যাজিশিয়ানস আছে? এবং আমি হেসে উঠে তাকে জিজ্ঞেস করলাম কেন? ও আমাকে বলল যে একটা ফরচুন টেইলার তার কাছে যায় সে, এবং সে নাকি বাঙালি। আমি অনেকটা সারপ্রাইজড হয়ে যাই এবং ওকে জিজ্ঞেস করলাম তাই নাকি, বাঙালি ফরচুন টেইলার, তাও আবার আমেরিকাতে? মেলভিন আমাকে বলল যে ইয়েস, ও নাকি ওই লোকটার কাছে 4 মাস ধরে যায়, অ্যান্ড হি ইজ রিয়েলি গুড। আমি ওকে বললাম আমাকে নেক্সট টাইম গেলে নিয়ে যেতে, এবং আমি বললাম যে আমাদের শিফট শেষ হয়ে যেতে পারে, তারপরে আমরা যেতে পারি, বিকজ সে নাকি রাত 12টার আগে বসে না। আমিও মেনে নিলাম। রাত 11:30 আমরা সব ক্লিন করে রওনা দেই জ্যাকসন হাইটসের, যেখানে এই লোকটার অফিস। যাওয়ার পথে আমার আব্বু আমাকে কল দেন এবং জিজ্ঞেস করেন যে আমি কেমন আছি।
আমি আবারও বলছি, যাওয়ার পথে আমাকে আব্বু কল দেন এবং বলেন আমি কেমন আছি। প্রায় 1 বছর হয়ে গেছে আমি আমার ফ্যামিলিকে দেখি না। আব্বু আমাকে বলল যে ডক্টর নাকি বলেছে তার ব্লাড প্রেশার আগের থেকে অনেকটা স্টেবল, এন্ড সে নাকি এভরি মর্নিং এ এখন হাঁটতে বের হন। আমাকে হাঁটা শেষ করেই কলটা দিয়েছেন। আব্বুর সাথে কথা বলতে বলতে আমরা ফরচুন ট্রাভেলের অফিসে এসে পড়ি। আব্বুকে বাই বলে আমি আর মেলভিন ঢুকলাম। ছোট একটা রুম, মাঝখানে একটা মেবি 45 থেকে 46 বছর বয়সের একটা লোক বসে আছে, একটা পাঞ্জাবি এবং সাদা কালারের ধুতি পরা। আমি দেখেই বুঝতে পারি এই লোকটা বাঙালি। মেলভিন আমাকে ইন্ট্রোডিউস করায় দিল এবং আমি বসলাম। বসার পরে সে আমাকে বাংলাতেই বলল যে কেমন আছো, নিশ্চয়ই ভালো নেই। একটা MBA করা ছেলে যখন কসাইয়ের কাজ করে ও কিভাবে ভালো থাকে? আমি সব জানি তোমার ব্যাপারে, সব বলতে পারি। আমি একটু রাগ হয়ে বললাম যে এটা তো মেলভিনও আপনাকে আসার পথে বলতে পারে। তারপর বললাম আমি ভালো আছি কি না নেই এটা পরের কথা, আপনি কেমন আছেন এটা বলেন। আপনি কিভাবে ভালো থাকবেন? আপনার পাশে তো মানুষদেরকে মিথ্যা কথা বলে টাকা আদায় করা আপনার কাজ। লোকটার চোখ বড় হয়ে গেল আর সে আমাকে বলল, তাই তুই তাই মনে করিস আমি সবাইকে মিথ্যা কথা বলি? আমি একটা কথা বলবো, ওইটা যদি সত্যি না হয় তাহলে তুই যা বলবি আমি তাই করব। আমি বললাম মানলাম, বলেন কি বলবেন বলেন, আপনি আমার ব্যাপারে যা বলতে চান বলেন। এরপরে লোকটা বলল তোর আব্বু মারা গেছে। এটা শোনার পরে আমি অনেক রেগে যাই আর উঠে বের হয়ে যাই, আর পেছন থেকে লোকটা হেসে হেসে বলে যে আমি যা বলছি তাই হবে। বাসায় যাওয়ার পথে আব্বুকে কল দিলাম, কিন্তু আব্বু ফোন ধরছিল না। আমার মনটা ভয় দিয়ে ভরে গেল, হার্টবিট বাড়তে লাগলো। আমার মাকে ফোন দিলাম, ধরার পরেই মাকে বললাম আব্বু কই, কিন্তু মা শুধু কান্না করছে। আমি চিৎকার দিয়ে বলা শুরু করলাম কি হয়েছে মা, আব্বু কই, কি হয়েছে? তখনই আমার ছোট বোন ফোনটা নিয়ে বলল ভাইয়া আব্বু বাসায় আসার পথে একটা বাসের সাথে অ্যাক্সিডেন্ট করে, হসপিটালে আনার পথে সে মারা যায়। এটা শোনার পরে আমি ওইখানেই রাস্তায় বসে পড়ি, কিছুই বুঝতে পারছিলাম না। আমি ওই লোকটাকে রাগিয়েছি, এর জন্য কি আব্বু মারা গেল? আমি আজ পর্যন্ত আমার বাবার ডেথের জন্য নিজেকে দায়ী করি। কোনোদিনও আমি নিজেকে মাফ করতে পারবো না। এই ছিল রনি ভাইয়ের লাইফের ঘটনা। ভালো লাগলে প্লিজ শেয়ার করবেন। আমি শেয়ার করলাম আপনাদের জন্য, আশা করছি আপনাদেরও ভালো লেগেছে। আজকে পুরোটা মুহূর্ত সবগুলো স্টোরি আপনাদের ভালো লাগবে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, এন্ড হ্যালো অল দ্য লিসনার্স অফ ট্রুথ এফএম। আমি যে ঘটনা আজকে শেয়ার করব সেটা ঠিক আমার সাথে ঘটে যাওয়া না, সেটা আমার একটা ফ্রেন্ডের ঘটনা। এবং ঘটনাটা কতটুকু ভৌতিক আমি জানি না, বাট ভেরি আনইউজুয়াল অ্যান্ড আনএক্সপ্লেইনেবল আমি এটা বলবো। আশা করি ঘটনাটা আপনাদের পছন্দ হবে এবং আপনারা ট্রুথ এফএম প্রচার করবেন। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমার ফ্রেন্ড রিসেন্টলি একটা বাড়ি কেনে লন্ডন থেকে বেশ কাছেই। আমি এক্স্যাক্টলি লোকেশনটা বলতে চাচ্ছি না, বাট এতটুকু বলি লন্ডন থেকে অনেক কাছে এবং চারিদিকে 3 দিকে ফরেস্ট এবং সামনে থেকে রাস্তা। তো বাড়িটা বেশ ভৌতিক বলা যায় বা নিরিবিলি বলা যায়। বাড়িটা 7 বেডরুমের হাউস এবং ম্যাসিভ গার্ডেন উইথ ইট। আর আমার ফ্রেন্ডরা ফ্যামিলি মেম্বার, দে আর 3 of them, which is himself, his wife, and they have 5 years old of daughter. So তারা যখন বাসাটা কিনে, প্রিভিয়াস ল্যান্ডলর্ড ছিল একজন পাকিস্তানি লোক।
যাই হোক, বাসাটা 7 বেডরুম হাউস এবং তার গার্ডেনের সাথে একটা এক্সটেন্ড ছিল যেটা মেইন বাসার সাথে কানেক্টেড, এবং এক্সটেন্ডটা করা হয়েছিল বাচ্চাদের প্লে রুম হিসাবে। এই ঘটনাটা এই রুম কেন্দ্রিক। তারা যেহেতু রিসেন্টলি উঠেছে, তারা ঠিকভাবে বাসাটা এখনো ভালো করে দেখে নেয়নি। সো একদিন আমার ফ্রেন্ডের ওয়াইফ যখন বাসায় একাই ছিলেন, সো সে চিন্তা করলো সে একটু ঘুরে ঘুরে প্রত্যেকটা জায়গা দেখবে। সো সে ওই কানেক্টিভ প্লে গ্রাউন্ডে যায়, যেটা sort of a room, a small room or kind of a big room for the kids to play. So as soon as সে মেইন দরজাটা ওপেন করে ওই প্লে গ্রাউন্ডের, সাথে সাথে সে একটা মেসেজ পায় which says welcome. So it's kind of, সে যখনই দরজাটা ওপেন করে there is a message announced as welcome. সো সে একটু ঘাবড়ে যায় এবং সে পিছিয়ে চলে আসে এবং চিন্তা করে যে হোয়াট ওয়াজ ইট, বাট সেম টাইম সে রিয়েলাইজ বা চিন্তা করার চেষ্টা করে যে দ্যাট কুড বি সাম সর্ট অফ ফিচার, দ্যাটস হাউ ইট ওয়ার্কস। তো সে চিন্তা করে ওকে এটা স্বাভাবিক, এবং সে ভিতরে যায়, সে মোটামুটি সবকিছু দেখে এবং নাথিং ওয়াজ রিয়েলি হ্যাপেনিং। তো সে চলে আসে, বাট তার মনের মধ্যে একটা ভয় থেকেই যায় যে কেন এই ধরনের ওয়েলকাম মেসেজ অ্যানাউন্সড হলো। তো সে তার হাজবেন্ডকে ফোন করে এবং বলে যে এই ধরনের একটা ঘটনা হয়েছে, সো তুমি ল্যান্ডলর্ডকে প্রিভিয়াস ওনারকে ফোন করো এবং ট্রাই টু ফাইন্ড আউট যে এই ধরনের কোনো ফিচার এই ডোরের সাথে লাগানো ছিল কিনা। সো আমার ফ্রেন্ড প্রিভিয়াস ওনারকে ফোন করে এবং জিজ্ঞাসা করে, কিন্তু আমার অ্যাকর্ডিং টু মাই ফ্রেন্ড অ্যান্ড দ্য প্রিভিয়াস ওনার, যে এই ধরনের কোনো ফিচার ডোরের সাথে ছিল না বা থাকার কথা না, সে কখনো দেখেনি, তো বা সে কখনো শোনেনি। তো তারা এই ঘটনা বা এটা শোনার পরে তারা বেশ ওয়ারিড হয়ে যায় এবং চিন্তা করে দ্যাটস সামথিং আনইউজুয়াল, বাট তারা এটাকে টেক ইট ইজি হিসাবেই নেয়। কিন্তু আমার ফ্রেন্ডের মিসেসের মনের মধ্যে একটা খটকা থেকেই যায় এবং তারা দুজন আবার রিচেক করার জন্য যায়। তো যখন সেকেন্ড টাইম আমার ফ্রেন্ড এবং তার মিসেস ওই ডোরে যায় এবং ডোরটা ওপেন করে, এই ধরনের কোনো মেসেজই তখন আর অ্যানাউন্সড হয় না। সো দ্যাট ওয়াজ লাইক এ ওপেনিং ডোর উইদাউট এনি নয়েজ অর উইদাউট এনি অ্যানাউন্সমেন্ট। সো তখন তারা আরেকটু ঘাবড়ে যায়। তখন আমার ফ্রেন্ড তার মিসেসকে বলে যে তুমি হয়তো বা অ্যাবসেন্স মাইন্ড এটা শুনেছো, সো জাস্ট ফরগেট ইট। সো তারা এইভাবে এটাকে রেখে দেয় এবং বেশ কিছুদিন চলতে থাকে। বাট আমার ফ্রেন্ডের মিসেসের মনের মধ্যে একটা খটকা থেকেই যায় এবং সে আবার রিচেক করার জন্য বা নিজেকে এনশিওর করার জন্য আবার ওই রুমে যায় এবং একাই যায় সেবার থার্ড টাইম। এবং যখন সে দরজাটা ওপেন করে, একটু ভয় ওপেন করে, বাট ফরচুনেটলি কোনো ধরনের কোনো মেসেজ তখন আর কোনো অ্যানাউন্স হয় না। যেহেতু কোনো মেসেজ হয় না, সো শি থট ইট কুড বি হার অ্যাবসেন্স মাইন্ড শি হ্যাড হিয়ার্ড ফার্স্ট টাইম। বাট ভেরি স্ক্যারিয়ার অ্যান্ড আনইউজুয়াল থিংস হ্যাপেন। সে যখন রুম থেকে বের হয়ে আসতে যায় এবং যখন সে পাটা বের করে রুম থেকে, এবং সাথে সাথে একটা মেসেজ অ্যানাউন্সড হয়, সেটা ছিল গুড বাই, যেটা আগে কখনোই হয়নি। সো শি ওয়াজ রিয়েলি স্ক্যার্ড অ্যান্ড ফ্রিকড আউট। সো সে দৌড় দিয়ে মেইন ঘরে চলে আসে এবং তার হাজবেন্ডকে আবারই ফোন দেয় এবং ফোন দিয়ে ঘটনাটা বলে। এই ঘটনার পরে তার হাজবেন্ড, which is my friend, became even more worried এবং তারা প্রিভিয়াস ওনারকে ফোন দিয়ে ঘটনা জানতে চায় যে এইটার কারণ কি। তখন প্রিভিয়াস ওনার তাদেরকে বলে, আচ্ছা এরকম কোনো কারণ হওয়ার কথা না, বাট if you really insist, he will come in one day and he'll be talking about something. So somehow he come and they speak together, they kind of having some sort of digging those issue. So according to last previous owner, সে বলে সে যখন বাসাটা কিনেছিল, সে কিনেছিল এক বৃদ্ধ ইংলিশ কাপলের কাছ থেকে, এবং অ্যাকর্ডিং টু দোজ ইংলিশ কাপল, যে ওই যে এক্সটেন্ডেড কিডস প্লেগ্রাউন্ডটা তৈরি করা হয়েছিল, ওইটার বর্ডার বরাবর ঠিক আন্ডারগ্রাউন্ডে আর একটা রুমের মতো বা ছোট্ট একটা ফ্ল্যাটের মতো আছে, যেটা উপর থেকে বোঝার কোনো উপায় নেই বিকজ অফ উপরে প্লেন গ্রাস। সো তারা শুনে একটু আশ্চর্যই হয় যে এই ধরনের কেন, বরং আন্ডারগ্রাউন্ডে আরো একটা প্রপার্টি থাকলে প্রপার্টিটার দামটা আরো বেড়ে যেত, কিন্তু তাহলে তুমি কেন এটা হাইড করছো? তখন সে বলছে যে ইউ শুড নট ইভেন নোয়িং দিস অ্যান্ড ইউ ডোন্ট রিয়েলি জাস্ট ডোন্ট বদার অ্যাবাউট ইট, সো লেট ইট বি হাউ ইট ইজ অ্যান্ড স্টপ গোয়িং দ্যার, দ্যাটস হোয়াট হি হ্যাভ সেড। যাই হোক, আমার ফ্রেন্ড এবং তার মিসেস আসলে ওইখানে থেমে থাকে না। তারা কিছু প্রফেশনাল বিল্ডার্সদেরকে কল করে এবং তাদেরকে বলে যে এইখানে ডিগ করে দেখতে যে আসলে কি আছে। তো প্রফেশনালরা এসে তারা ওইখানে ডিগ করে এবং তাদের ডিগ করতে হয় নিয়ারলি অ্যাবাউট 7 feet।
তারা যখন 7 ফিটের মতো ডিগ করে তখন তারা একটা অবজেক্ট পায় এবং অবজেক্টটা ছিল একটা ডোর, এবং তারা অলসো দে ফাউন্ড আউট সাম সর্ট অফ শেপ অফ এ রুম অর সাম সর্ট অফ এ বিল্ডিং। এবং ভেরি আনইউজুয়াল যে রুমটার দরজাটা ছিল বড় একটা তালা দেওয়া এবং তালাটা সিল করা। এবং এটা দেখার পরে বিষয়টা এতই আনইউজুয়াল ছিল যে বিল্ডাররা ভয় পেয়ে যায় এবং তারা আর ফার্দার যেতে অস্বীকার করে। তারা ওইখানেই বলে যে তারা আর এটা করতে চায় না এবং তারা ওইখানে কুইট করতে চায়। এবং তারা অলসো জানায় যে এটাই ভালো হবে যে তোমরা জায়গাটাকে আবার ভরে ফেলো এবং ডোন্ট গো ফার্দার, জাস্ট ইগনোর ইট। আমার ফ্রেন্ড তারপরে একটু কাউন্সিলে খোঁজ নেয় যে আসলে কাউন্সিলের এই ধরনের কোনো পারমিশন কোনো কালে ছিল কিনা, অথবা আসলে বিষয়টা কি, এবং অ্যাকর্ডিং টু কাউন্সিল যে আসলে ওইখানে এই ধরনের কোনো কিছু কোনো কালে পারমিশন করা হয় নাই বা তাদের জানা মতে নেই। সো বিষয়টা বেশ আনইউজুয়াল, এবং তারপর থেকে তারা ওই প্লে জোনে যাওয়াটাও বন্ধ করে দেয় বা ওইখানে তারা যায় না এবং ট্রাই করে অ্যাভয়েড দোজ লাইন। সো তারপর থেকে আর নতুন কোনো বা কোনো ধরনের কোনো সমস্যা বা ঘটনা ঘটেনি, তারা ভালোই আছে। সো এটাই ছিল আমার ঘটনা। হোপফুলি আপনাদের ভালো লাগবে। আর আমার আরো কিছু পার্সোনাল ঘটনা আছে যেগুলো আমি ইনশাআল্লাহ পরে শেয়ার করব। থ্যাংক ইউ ভেরি মাচ ওয়ান্স अगेन রাসেল ভাই ফর লিসেনিং মাই স্টোরি, এন্ড আল্লাহ হাফেজ। ভূত এফএম জিন্দাবাদ। বাই। আল্লাহ হাফেজ। Bhoot FM, the night comes alive. ওয়েলকাম ব্যাক। আরো একবার আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, এন্ড আপনার জন্য আরো একটা দারুণ ইমেইল ওয়েট করছে, সাথে থাকুন। জি রাসেল ভাই, আসসালামু আলাইকুম লিসেনার। আসসালামু আলাইকুম লিসেনার, আমি মোহাম্মদ আবির, এসেছি পুরান ঢাকা থেকে। আমার সরাসরি ঘটনায় চলে যাই। জি। ঘটনাটা একেবারে রিয়েল, আমার লাইফের ঘটনা। এটা হচ্ছে আমাদের বাসাটা হচ্ছে পুরান ঢাকায়, খুবই পুরনো একটা বাড়ি ছিল। পুরান ঢাকায় আপনার বিশেষ করে জমিদার বাড়িগুলোতে বেশ কিছু গাছ বা এরকম টাইপের পরিবেশ থাকে। তো ওইখানে হচ্ছে আমাদের বাড়ির ভিতরে বেশ কিছু গাছ ছিল। এর মধ্যে একটা গাছ ছিল ডুমুর গাছ, ডুমুর ফল গাছ। তো ঘটনাটা শুরু হচ্ছে 1998-99 দিকে। তখন হচ্ছে আমাদের বাসায় একটা মিলাদ মাহফিলের আয়োজন করা হয়, বেশ ভালো, আপনার অনেক লোকজন ছিল আয়োজনে। তো আসরের পর থেকে আয়োজনটা করা হয়। সমস্যাটা শুরু হয় মাগরিবের পর থেকে। তো যখন আপনার হচ্ছে হুজুর মিলাদ করতে যায় বা হচ্ছে যখনই হচ্ছে মিলাদ মাহফিলটা শুরু হয়, তখনই দেখা যাচ্ছে বারবার লাইনে ডিস্টার্ব হচ্ছে, লাইনগুলো কেটে যাচ্ছে। তো সাউন্ডে প্রবলেম হচ্ছিল, রাইট? হ্যাঁ, সাউন্ডে প্রবলেম হচ্ছিল। তো লাইনম্যানকে ডাকা হয়, উনি হচ্ছে সাউন্ডগুলো চেক করলো, কেবলগুলো চেক করলো, বারবার ঠিক করছে, এক এক জায়গায় ঠিক করছে, আরেক জায়গায় প্রবলেম হচ্ছে। তো হুজুর উনি হচ্ছে আমার দাদুকে বলল যে দেখেন আপনাদের বাসায় হচ্ছে একটা খুবই ওল্ড জিন আছে। তো উনি হচ্ছে হিন্দু আর কি। তো যার কারণে হচ্ছে উনি এই বিষয়টা পছন্দ করতেছে না, বাট উনি হচ্ছে আপনাদের কোনো ক্ষতি করে না, উনি শুধু এখানে থাকে, উনি কোনো ক্ষতি করে না আপনাদের। তো এরপরে ঘটনাটা হচ্ছে উনি হচ্ছে বাড়িটা বেঁধে দিয়ে যায়, এবং এরপরে ঘটনাটা ঘটে প্রায় 10 থেকে 15 বছর পরে। রিসেন্টলি হচ্ছে আমরা যখন বাড়িটাকে ডেভেলপারের কাছে দিই, তখন হচ্ছে আমার আব্বু হচ্ছে ঘরের বড়। তো আমার আম্মু হচ্ছে প্রায় সময় দু একবার স্বপ্ন দেখলো যে হচ্ছে আপনার ওই ডুমুর গাছের নিচে আমার আম্মু দাঁড়িয়ে আছে, এবং হচ্ছে ওই গাছের উপর থেকে কেউ একজন আম্মুকে বলতেছে যে তোমরা বাড়ি যা ইচ্ছা করো, বাট হচ্ছে তোমরা এই গাছটা কেটো না, এই গাছে আমি থাকি। তো আম্মু এটাকে তেমন কিছু একটা ভাবেনি। তো হচ্ছে যখন আর কি বাড়িটা ভাঙা হলো, আমরা ডেভেলপারকে দিই, তো বাড়ির গাছটা হচ্ছে কাটা হলো। কাটার পর দিনে হচ্ছে ভাই আমার রিসেন্ট ছোট ভাই যে ও হচ্ছে আর কি বাই অ্যাক্সিডেন্টলি, আনফরচুনেটলি ছাদ থেকে পড়ে হচ্ছে অ্যাক্সিডেন্টলি মারা যায়। আচ্ছা, এই দুটো ঘটনাকে আপনি কানেকশনটা কোথায় পেয়েছেন বা কিভাবে আপনি মনে করছেন যে রিলেটেড, যদি আপনার মতো করে বলেন, একদম আপনার চিন্তা থেকে বলেন। এখানে রিলেটেড হচ্ছে ভাই আমার আম্মু হচ্ছে 2 বার অলরেডি স্বপ্ন দেখেছে এই বিষয়টা, 2 বার অলরেডি স্বপ্ন দেখেছে এই বিষয়টা। আমার আম্মু হচ্ছে ডুমুর গাছের নিচে দাঁড়িয়ে আছে, এবং স্বপ্নে আমার আম্মু হচ্ছে দেখলো যে তিনি গাছের নিচে দাঁড়িয়ে আছে, এবং গাছের উপর থেকে বলা হচ্ছে যে
তারা বাড়িতে যা ইচ্ছা করেন, বাট এই জি। গাছটা কেটেন না। গাছটা ছিল বাড়ির একবারে দক্ষিণ পাশে। তবে আপনারা আর- মোটামুটি বিশ্বাস করেন যে এই গাছটা কাটার জন্য এরকম একটা ঘটনা ঘটেছে? এক্স্যাক্টলি আম্মু হচ্ছে আমার ভাই মারা যাওয়ার 2 দিন পরে জি। এক্স্যাক্টলি স্বপ্নে দেখে হুম। যে ওই গাছের উপর থেকে একজন আম্মুকে সেই একই স্বপ্ন, বাট এবার বলতেছে যে তোরা তো আমাকে থাকতে দিলি না, এই জন্য আমি হচ্ছে তোদের থেকে একজনকে নিয়ে গেলাম। আচ্ছা, এবং এটা আপনাদের মানে বিশ্বাস যে এইটা এই কারণে হয়েছে। জি। পরে আপনারা কারো কাছে হেল্প নিতে গিয়েছিলেন বা জানতে চেয়েছিলেন যে আসলে এই প্রবলেমটা কেন হলো বা এরকম কিছু? পরে আসলে ওরকম ভাবে জানা হয়নি, বাট হচ্ছে আমাদের যে এলাকার যে ইমাম সাহেব আছে, জি জি জি। উনি হচ্ছে খুবই পায়াস একজন ব্যক্তি, জি। ওনার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আচ্ছা। তো উনি একদিন আমাকে বলছিল, জাবির এখানে হয়তোবা তোমার ভাই মানে আমার ভাইয়ের যে অ্যাক্সিডেন্টটা ছিল আসলে ছাদ থেকে ও যেখানে পড়ছে 2টা বিল্ডিং এর মাঝখানে, জি। ও বেশ মোটামুটি লম্বা ছিল। জি। ওই যে জায়গাটা পড়ছিল আর কি, ওই জায়গাটা হচ্ছে এরকম কোনো জায়গা ছিল না যেখানে একটা সচরাচর একটা মানে ব্যক্তি পড়ে যাবে। মানে একটা ব্যক্তি যদি পড়েও সেখানে মিনিমাম আটকে যাবে, সরাসরি জি, 5 তলা থেকে একবার নিচে পড়বে না। রাইট। এবং বিষয়টা হচ্ছে যেখানে সে পড়ছিল সেখানে হচ্ছে আপনার নিচে হচ্ছে পানের গোডাউন ছিল, তো পানের হিউজ স্তূপ ছিল, ও পানের উপরে পড়ছে, বাট পড়ার সময় যে মানে বাড়িগুলো রাখছে সেটার কারণে ওর আসলে ডেড হয়। আপনার ভাই যেহেতু এরকম একটা অ্যাক্সিডেন্টের শিকার হয়েছেন, তো আপনাদের যেহেতু একটা ঝামেলা হয়েই গেছে, আপনি এই ঝামেলা থেকে বা এই ঝামেলা এড়ানোর জন্য আপনি কি মানে কোনো প্রিকশন বা কোনো ধরনের কোনো প্রোটেকশন? না, আসলে আমাদের ফ্যামিলি ওরকম তাবিজে বিশ্বাস করে না বা আচ্ছা। হচ্ছে কোনো ওরকম বিশ্বাস করে না, বাট আমার হুজুর এক্স্যাক্টলি আমাকে যেটা বলছিল যে হচ্ছে আবির তুমি নামাজ পড়ো, জি, জি। কোরআন পড়ো, এবং হচ্ছে এবং সেটা আপনি করছেন, এবং সেটা আপনাদের মধ্যে পাশে আপনার আশা করতে পারেন যে এখন আর কোনো সমস্যা নেই, রাইট? এখন আর কোনো সমস্যা নেই। বাট তারপরেও ভাইয়া দেখা যায় যে মাঝে মধ্যে আমি একটু ভয় জি। পাই এক্স্যাক্টলি। হুম। যেমন হচ্ছে মাঝে মধ্যে দেখা যায় যে আপনার আমার রুম, আমি আর কি যে রুমে থাকি জি। সেই রুমটা মাঝে মধ্যে দেখা যায় যে একটু ভারী হয়ে যায়। মানে বিশেষ করে আমার একটু ছোটবেলা থেকে আমি হচ্ছে মানে আমার আশেপাশে যদি অ্যাবনর্মালি কিছু থাকে বা এরকম কিছু হয়, আমি হচ্ছে আমার মানে পুরো শরীরটা হ্যাজি হয়ে যায়। তো এই জিনিসটা আমি ফিল করি মাঝে মধ্যেই। দেখা যাচ্ছে অটোমেটিক্যালি মানে বারান্দার মধ্যে মনে হয় যে কেউ বসে আছে। এটা আপনি বুঝতে পারেন? হ্যাঁ, আমাদের মানে রুমের সামনে অবয়বটা হচ্ছে কেমন বারান্দা। দেখেন? অবয়বটা দেখা যায় একদম মানে যেটা ছায়ামূর্তি। কল্পনা ছায়ামূর্তি। ছায়ামূর্তি, একেবারে পোশাক ছায়ামূর্তি টোশাকের অবয়ব colour হচ্ছে বা আপনার কিছু? দেখা যায় না, পোশাকের কালার না, একেবারে ছায়ামূর্তি যেরকম বসে থাকে একদম পুরো ব্ল্যাক শেড মানুষের মতো আর কি, একটা মানুষ বারান্দার সামনে বসে আছে। কারণ হচ্ছে আমার বাসার বেডরুমের মানে আমি যেদিকে মাথা রাখি আমার সামনে বরাবর হচ্ছে আমার বারান্দাটা, জি জি। এবং বারান্দায় অল টাইম একটা টুল থাকে। কারণ হচ্ছে আমি যেখানে জব করি এখান থেকে আসার পর আমি বারান্দায় বসে, আমাদের বারান্দা হচ্ছে দক্ষিণ দিকে মুখ করা, তো আচ্ছা, খুব আচ্ছা, পরিমাণ আচ্ছা, বাতাস আচ্ছা, আসে, আচ্ছা, আচ্ছা। ওইখানে একটু বসে আর কি রিল্যাক্স করি। তো ওই চেয়ারের মধ্যে দেখা যায় প্রায় সময় একটা অবয়ব, মানে আমার যখন আমি হঠাৎ করে রাত্রেবেলা দেখা যায় ঘুম ভাঙলো, মানে ওয়াশরুমে যাব, হুম হুম। তখন দেখা যায় যে ওখানে কিছু একটা আসে, আমার মানে পলক পড়তে পড়তে আমার দেখা যায় যে নাই হয়ে যায়। আচ্ছা, আপনি এটা কতদিন ধরে হচ্ছে আপনার এটা? এটা অলমোস্ট হচ্ছে 1 ইয়ার আমার ভাই মারা গেল, জি। এবং আমার ভাই যখন মারা যায় আমরা ওই বাসায় অলমোস্ট নতুন হয়ে উঠছি, হুম হুম। মানে বাসা ছাড়ার পর নতুন বাসায় শিফট হয়েছে আর কি। জি 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 জি। আর ওইখানে যখন আমরা গেলাম আমার ভাই মারা যাওয়ার 3 থেকে 4 মাস পর থেকে আর কি। জি। আচ্ছা, তো আপনাকে কয়েকটা জিনিস একটু জিজ্ঞেস করি। আমি একটা এরকম কিছু মানে জাস্ট জিজ্ঞেস করছি এই জন্য, কারণ আমি ব্যাপারটার সাথে পরিচিত। আপনি কি ব্ল্যাক পরেন বেশি? ব্ল্যাক কালারের কাপড় কি বেশি পরেন আপনি? ব্ল্যাক কালারের কাপড়, হুম। হ্যাঁ ব্ল্যাক আমার খুব পছন্দ। ব্ল্যাক আপনার খুব পছন্দের। দেখেন, আমি কিন্তু এটা ফার্স্ট টাইম আপনাকে একদম অনেক জিজ্ঞেস করছি। আপনি কি পারফিউম ইউজ করেন? হ্যাঁ, খুব পারফিউম হাইলি ইউজ পারফিউম করেন ইউজ করি। এবং ব্ল্যাক কালারের মিউজিক কেমন পছন্দ করেন আপনি? মিউজিক আমি পছন্দ করি বলতে আপনার হচ্ছে একটু স্যাড টাইপের সং, আচ্ছা, এরকম টাইপের সং। হ্যাঁ, রাতের বেলা কি আপনি এমনিতে স্বপ্ন টপ্ন দেখেন কখনো? না, স্বপ্ন আসলে ওরকম মনে থাকে না। মনে থাকে না। বাট আমার যেটা মনে হয় যে আপাতত আমি কোনো সাজেশন দিতে পারবো না, তবে আমার কাছে মনে হয় যে ফর দ্য টাইম বিং আপনি ব্ল্যাক অ্যাভয়েড করতে পারেন, দেখতে পারেন। থ্যাংক ইউ ভেরি মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমি ঘটনাটি বেশি দিনের না, এই তো ফেব্রুয়ারির শুরুতে, হোয়াটএভার কিন্তু আমি বলি, লেখা আছে এখানে। আচ্ছা, ঘটনায় চলে যাই। অলরাইট, আমি চলে যাচ্ছি ঘটনায়। ঘটনাটি অ্যাম্বুলেন্সকে ঘিরে উল্লাসের কথাই লিখলাম। আঙ্কেল চট্টগ্রাম পোর্ট থেকে পুরাতন গাড়ি কেনে এবং পরে সেগুলো মডিফাই করে ভাড়া দেয়। এমন 4টা গাড়ি তিনি কিনেছেন এই বছর। তো
এই বছরের শুরুতে একটা অ্যাম্বুলেন্স পান তিনি এবং গাড়িগুলো কম দামে পাওয়াতে আঙ্কেল গাড়িগুলো কিনে নেন সাথে সাথে। এবার তার ব্যতিক্রম হয়নি। আগে পিছে না ভেবেই তিনি অ্যাম্বুলেন্সটা দেখতে নতুন এবং ওরা বলে যে এই গাড়িটা বেশি দিন ব্যবহার হয়নি, সো আঙ্কেল মডিফাই করে ভাড়া দেবেন সেটা। তো যাই হোক, গাড়িটা সন্ধ্যায় পোর্টে আসে, দেন আঙ্কেল তখনই নেন এবং পেপারস রেডি করে অনেক বেজে যায়। আঙ্কেল রাতেই চলে আসতে চান, তো রওনা দেন ঠিক 10টার পর চিটাগং থেকে পাবনা আসতে। গাড়িটা আঙ্কেলের এবং ওনার ড্রাইভার ছিল সাথে। অনেক বড় রাস্তা, ভাবলো রাতে আস্তে আস্তে ধীরে ধীরে যা আসবেন এবং প্রথমে ভালোভাবেই আসছিলেন তারা। হঠাৎ এক সময় গাড়ি নষ্ট, মানে গাড়ির ইঞ্জিন অফ হয়ে যায় এবং ট্রাই করলো অনেক তারা, এবং ট্রাই করতে করতে এক সময় গাড়িটা স্টার্ট নিল। পরে আল্লাহর নাম নিয়ে আবারও চলা শুরু করলো। কিছু দূর যাবার পরে আবার প্রবলেম। এভাবে 4 বার গাড়ি সেম ভাবে থেমে যায় এবং স্টার্ট অফ হয়ে যায়। আঙ্কেল ভাবলো এরকম গাড়ি কিনলাম, প্রবলেম মানে ঠিক আছে, প্রবলেম থাকতেই পারে, এগুলো এত মানে চিন্তা না করে তিনি এগোতে থাকলেন। আবারও কুমিল্লাতে যখন আসলেন তখন হঠাৎ গাড়ির অনেক ভারী হয়ে যায়, গাড়ির স্পিড কমতে থাকে। এবারও তিনি ভেবে নিলেন যে ইঞ্জিনের প্রবলেম। সো সে সময় আঙ্কেল গাড়ি চালাচ্ছেন এবং ড্রাইভারকে রেস্ট নিতে বলেছিলেন। তো তখন আঙ্কেল হঠাৎ করে শোনে যে কান্নার শব্দ। প্রথমে একবার ভাবলেন আঙ্কেল যে এত রাতে হয়তো তিনি ভুল শুনছেন, অথবা শিয়াল টিয়াল কোনো কিছু হয়তো ডাকছে, বাট মনের মধ্যে একটু হালকা মানে ভয় সেটা লেগেই থাকলো। ওইদিকে আবার ড্রাইভারটাও ঘুমায় এবং আঙ্কেল ড্রাইভারকে ডাক দিলেন, ওঠ। তারপর গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে তিনি পেছন থেকে আবারও কান্নার আওয়াজ শুনতে পেলেন এবং জোরে। এবার দুজনেই শুনে মনে হচ্ছিল যে একজন না অনেকজন একসাথে কান্নাকাটি করছে। লাইক যে কেউ যখন মারা যায় তখন বিলাপ করে কাঁদে না, সেরকম একটা কান্নাকাটির অবস্থা। আঙ্কেল তার ড্রাইভার অনেক ভয় পান এবং তারা জোরে ভলিউম দিয়ে ফোনে দোয়া চালু করে দেন। এভাবে যেতে থাকলে কান্না আরো জোরে মনে হতে থাকে এবং পেছনে যেন মনে হচ্ছে তোলপাড় অবস্থা। শেষমেশ আবার গাড়ি বন্ধ হয়ে যায়। এবার আর ব্যাটারি ট্রাই করে স্টার্টের ধৈর্য পান না তারা, এবং তারা মানে এগুলো মানে তারা যেটা করেন সেটা তারা থাকতে না পেরে গাড়ি থেকে নেমে সামনে একটা পেট্রোল পাম্প দেখে ওইখানে চলে যান এবং ওইখানে কিছু লোকজন ওখানে কোনো মানে কিছুক্ষণ বসতেই আধা ঘন্টা পর ফজরের আজান দেয় এবং তারা দুইজন নামাজ পড়ে দেন সূর্য উঠে গেলে আবার দোয়া পড়ে রওনা দেন। দেন চলে আসেন ভালোভাবে মোটামুটি, এবং আঙ্কেল বাড়িতে আসার পর পোর্টের ওই মালিক মানে যার কাছ থেকে তিনি গাড়িটা কিনেছেন তাকে কল দেন এবং এবং সে মানে জাস্ট বলতে পারে না তেমন কিছু, অথবা বলতে চায় না। আঙ্কেল একবার ভাবে হয়তো ওই প্লেসটার সমস্যা, পরে আবার মনে হয় গাড়িটার। একবার মনে হয় যে যেখানে সমস্যা ঘটেছে সেই জায়গাটাই খারাপ, একবার মনে হয় না সমস্যাটা তো গাড়ির। দেন ধরে নেন যে গাড়িটা মডিফাই করে সিট মানে অ্যাম্বুলেন্সটা ফাঁকা থাকে, সে কারণে সিট মানে লাগিয়ে তারা প্রবলেম যখন ভাড়া দেবেন তখন প্রবলেম হবে না। গাড়িটা মডিফাই করে তারপর 1 মাস পর অর্থাৎ মার্চ মাসের শুরুতে একটা ভাড়া পান তিনি, এবং ভাড়াটা পাবনা থেকে ঢাকা যাবে। দেন ঢাকা থেকে পাবনায় আবার ব্যাক করবে। এয়ারপোর্ট থেকে লোক তুলে ওই দিনই গাড়ি ড্রাইভার একাই ঢাকাতে রওনা দেন এবং সকালে দেন ঢাকায় পৌঁছান। তারপর এয়ারপোর্ট থেকে প্যাসেঞ্জার তুলে বিকেলেই পাবনা ব্যাক করে, প্যাসেঞ্জার বলতে একজন মহিলা আর তার সাথে তার 2 মেয়ে যারা বিদেশে থাকে। সো শেষ রাস্তায় মানে পাবনার কাছাকাছি বনপাড়ার কাছে আসতে রাস্তা অনেক নির্জন হয়ে পড়ে। ড্রাইভার হঠাৎ ওই দিনের কথা তার মনে পড়েছে এবং মনের ভেতরে টেনশন করতে থাকে। এই মানে জাস্ট টেনশন করতে করতে পেছন থেকে হঠাৎ একটা চিল্লানোর আওয়াজ পায়, অর্থাৎ চিৎকার শোনে। মহিলা বলে যে গাড়ি থামাতে। ড্রাইভার গাড়িটা থামিয়ে রাস্তার পাশে
থামায় এবং মহিলা এবং তার 2 বাচ্চা নেমে আসে এবং ড্রাইভারকে জিজ্ঞেস করে। মহিলা বলে যে তার মেয়ে 2টা নাকি যখন ঘুমিয়েছিল তখন মহিলাটাও হালকা ঘুমে, তখন তার কোলের ওপরে ভারী শক্ত ঠান্ডা কিছু একটা তিনি ফিল করেছেন এবং আবছা চোখে তিনি দেখেন যে সাদা কাপড় মোড়ানো লাশের মতো, মানে লাশ টাইপের কোন একটা কিছু, এবং লাশটার মাথা মহিলার কোলের ওপরে এবং বডিটা অর্থাৎ পাটা মেয়েটার পায়ের ওপরে ছিল এবং মহিলাটা তখনই চিৎকার করে ওঠেন। ড্রাইভার ঘটনাটা শুনে সব বুঝে ফেলে এবং বাট মহিলাটাকে সে কোনো কিছু বলে না। সে বলে আপনি হয়তো ঘুমের মাঝে ভুল দেখেছেন, চলেন আল্লাহর নাম নিয়ে, অল্প রাস্তা আছে, দেরি না করে, অনেক রাত হয়ে যাবে। তখন বাজে 11টার মতো। দেন ড্রাইভার রওনা দেন। সব মানে জাস্ট সবকিছু মিলে যায়। যাই হোক, বাদ বাকি রাস্তা তারা ভালোভাবেই আসে এবং এসে পৌঁছায়। তারপর ড্রাইভার আঙ্কেলকে সব বললে আঙ্কেল পরদিন হুজুরকে ডেকে নিয়ে যান এবং গাড়িটার প্রবলেম কি হুজুরকে সলভ করতে বললেন। হুজুর কিছু শিওরলি বলতে পারেন না, শুধু বলেন যে অ্যাম্বুলেন্সে হয়তো খারাপ কোনো জিনের নজর ছিল। তো তিনি দোয়া দুরুদ পড়ে দেন, অনেক দোয়া গাড়িতে জায়গাতে টাঙিয়ে রাখেন তিনি। দেন এখন সবকিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাআল্লাহ, সেটাও তিনি আশ্বাস দেন। এরপর গাড়িটাতে আর মানে গাড়িটা ভাড়ায় যায় নাই, তাই বোঝাও যাচ্ছে না যে এরকম কোনো প্রবলেম হবে কিনা, নাকি সত্যি সেই প্রবলেম সলভ হয়ে গেছে। তো যাই হোক, আশা করছি যে আপনার অনেক 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 ভালো লেগেছে আজকের এই এপিসোডটি। কথা হবে আবারও আগামী শুক্রবার।